দেখো, স্ক্রিন শেয়ার করেছি আমি তোমাদের লাস্ট ক্লাসে যে টপিকটা পড়াচ্ছিলাম। জব অর্ডার কস্টিংটা ঠিক আছে, এটা তো কিন্তু তোমাদের লাস্ট লেকচার যেটা ছিল তোমাদের সাথে আমার জব অর্ডার কস্টিংটা পড়ানো শুরু করেছিলাম। তো জব অর্ডার কস্টিং থেকে তোমাদের প্রথম দিকের কয়েকটা স্লাইড আমি ডিসকাস করেছিলাম, ওইটা আর আজকে ওগুলা ডিসকাস করছি না। আজকে অ্যালোকেশন বেস থেকে শুরু করব, ঠিক আছে? তো আজকে এই টপিকটা শুরু করবার আগে তোমাদের চ্যাপ্টার 3 রিলেটেড একটা টপিক একটু আমার দরকার হবে, সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। 3 তো না, সরি, চ্যাপ্টার 2। দেখতে পাচ্ছো? দেখো তো, চ্যাপ্টার 2, ফরম্যাট অফ এন অ্যাকাউন্ট, এই স্লাইডটা আমি শেয়ার করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই স্লাইডটা শেয়ার করবার কারণটা হচ্ছে যে তোমাদের একদম চ্যাপ্টার 2 তে দেখো, প্রথম দিকে মানে একদম ফার্স্টেই যে টপিকটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট। একটা হিসাব বলতে আমরা কি বুঝি, একটা অ্যাকাউন্টের ফরম্যাট কি রকম হতে পারে, বা এটাতে কয়টা পার্ট থাকে এরকম। তো এর পরের স্লাইডে দেখো একটা ফরম্যাট আছে অ্যাকাউন্টের, বলেছিলাম যে এটাকে টি অ্যাকাউন্ট বলা হয়। কেন? কারণ ইট লুকস লাইক টি লেটার। তো এখন এই টি অ্যাকাউন্টটার কনসেপ্টটা আমাদের এই জব অর্ডার কস্টিং এ আজকে একটু পরেই লাগবে। তো সেটা শুরু করবার আগের জন্য একটু তোমাদেরকে, যদি খেয়াল নাও থেকে থাকে, এটা একটু আইডিয়া দেবার জন্য, যে টি অ্যাকাউন্টের মিডলে থাকবে টাইটেল অফ দ্য অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আমি কোন হিসাবের, মানে কোন অ্যাকাউন্টের জন্য বা কোন স্পেসিফিক হিসাবের জন্য আমি একটা অ্যাকাউন্ট মেনটেন করতে চাচ্ছি। এটা একটা অ্যাসেট আইটেমও হতে পারে, লায়াবিলিটি আইটেমও হতে পারে, ইকুইটি আইটেমও হতে পারে। আর টি অ্যাকাউন্টের লেফট সাইডটা অলওয়েজ ডেবিট ইন্ডিকেট করবে, আর রাইট সাইডটা অলওয়েজ ক্রেডিট ইন্ডিকেট করবে। আর মিডলে হচ্ছে তোমার হেডিংটা থাকবে। এটাই, এই ব্যাপারটা একটু আজকের ক্লাসের জন্য খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমরা টি ফরম্যাটের কয়েকটা অ্যাকাউন্ট দেখব। তাহলে চলে যাই আমরা আমাদের আজকের ডিসকাশনে, জব অর্ডার কস্টিং এ। তো অ্যালোকেশন বেইজে শুরু করবার আগে একটু খেয়াল করে যদি দেখো, যে জব অর্ডার কস্টিংটা হচ্ছে মেইনলি ওই ধরনের অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে যাদের ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এর সাথে যারা জড়িত থাকে বা রিলেটেড থাকে। তো আ- আমরা একটা স্পেসিফিক মানে প্রোডাক্টের জব কস্ট শিট থেকে তার ডিটেলস সবকিছু আমরা জানতে পারি। ডিটেলস বলতে, যেহেতু ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আমার ওই স্পেসিফিক প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে আমার কতটুকু র মেটেরিয়াল লেগেছে, কতটুকু আমার মানে ডিরেক্ট মেটেরিয়াল বা র মেটেরিয়াল যেটাই বলি, আমার কতটুকু পোর্শন র মেটেরিয়াল দরকার হয়েছে, কতটুকু ডিরেক্ট লেবার মানে রিকোয়ার্ড ছিল বা দরকার হয়েছে, এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তোমরা যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এ কস্ট শিট দেখে আসছো, সুতরাং একটা অর্গানাইজেশন কিভাবে একটা কস্ট শিট মেনটেন করে তোমরা দেখেছো, যে মেটেরিয়ালের সাথে লেবারটা অ্যাড করে তারপর আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাড করি, তারপর কিভাবে আমরা ওয়ার্ক ইন প্রসেসটা অ্যাডজাস্ট করি, কিভাবে ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং অ্যাডজাস্ট করে একদম ফাইনালি আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যাই। এটা অলরেডি তোমরা কস্ট অ্যাকাউন্টিং এ দেখেছো। তো ওখানকার কিছু কিছু কনসেপ্ট তোমার এখানে দরকার হবে। যেমন প্রথম দিকের স্লাইড গুলোতে ছিল, এই যে এটা একটা অর্গানাইজেশনের জব কস্ট শিট, দেখো কস্ট সামারিটা যদি খেয়াল করে দেখো, এখানে এই যে মেটেরিয়াল, কতটুকু মেটেরিয়াল দরকার হচ্ছে, কতটুকু লেবার দরকার হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি পরিমাণে লাগছে, টোটাল কস্টটা কত, ইউনিট কস্ট কত, এগুলো আমরা সব একটা অর্গানাইজেশনের জব কস্ট শিট থেকে দেখতে পারি। যেমন আমরা প্রথম দিকের ক্যালকুলেশনে দেখেছিলাম যে তাদের কোনো একটা উডেন কার্গো ক্রেট একটা আইটেম, তাদের এটা প্রডিউস করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য তাদের আসলে $116 র মেটেরিয়াল তাদের দরকার ছিল। এরপর আমরা টাইম টিকিট, দ্যাট মিনস ডিরেক্ট লেবারের মানে কন্ট্রিবিউশনটা জানার জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেবারের জন্য একটা আলাদা করে টাইম টিকিট কার্ড মেনটেন করেছি, সেখান থেকে তাদের কন্ট্রিবিউশনটা কতটুকু। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা স্পেসিফিক এই উডেন কার্গো ক্রেটের জন্য ডিরেক্ট লেবার লাগছে $88 লেবার। এরপরে একটা কলাম বাকি ছিল, দেখো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড।
এটা আসলে ব্ল্যাঙ্ক আছে। তো একটা অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু অ্যাকচুয়ালি খরচ হয়েছে এটা জানবার জন্য আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হয়। এখন এই নির্দিষ্ট সময় একটা তোমার নির্দিষ্ট হিসাবকাল পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হয়। ওই পর্যন্ত আসলে ওয়েট করে যদি তুমি ওই কস্ট আইটেমটা দেখাও তাহলে তোমার কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এজন্য অ্যাকাউন্টিং এ আমরা যেটা করি আগে থেকে একটা অ্যালোকেশন বেস আমরা ধরে নিই। সেই অ্যালোকেশন বেসটা ধরে আমরা আমাদের একটা কস্ট আমরা অ্যাপ্লাই করে ফেলি। এরপর আমরা দেখি একটা স্পেসিফিক টাইম পরে যে আমার অ্যাকচুয়াল কস্ট কত ছিল আর আমি কত অ্যাপ্লাই করেছি, তখন দুটার মধ্যে আমাদের একটু কম্পারিজনের একটা ব্যাপার থাকে। এখন এই যে হোয়াই ইউজ অ্যান অ্যালোকেশন বেস, দেখো যে কথাটা বললাম যে আমরা কেন এই জব অর্ডার কস্টিং এ আমাদের একটা অ্যালোকেশন বেস আমাদের ধরে নিতে হবে, বা এই প্রিন্সিপালটা কেন আমরা এখানে ফলো করব। এখানে বলা আছে দেখো যে ইট ইজ ইম্পসিবল অর ডিফিকাল্ট টু ট্রেস ওভারহেড কস্ট টু পার্টিকুলার জব. Manufacturing overhead consists of many different items, ranging from grease used in machines to the production manager's salary. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা তোমার ট্রেস করা, দ্যাট মিনস ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার আমরা যতটা ইজি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে ট্রেস করতে পারি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলোকে কিন্তু পারি না। কেন পারি না? কারণ এই যে এখানে দেখো কয়েকটি এক্সাম্পল বলা হয়েছে যে একটা মেশিন রান করার জন্য যে অয়েল বা গ্রিজ দরকার, এটা আসলে একটা স্পেসিফিক প্রোডাক্ট ঠিক কতটুকু কনজিউম করেছে এটা কিন্তু তোমার আসলে খুব স্পেসিফিক ওয়েতে বলা ডিফিকাল্ট। তো এই ধরনের কস্টগুলো, এই ম্যানুফ্যাকচারিং কস্টগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে নিয়ে যাই, এবং আমরা যেটাকে বলছি যে আসলে কম্বিনেশন অফ বোথ ইনডিরেক্ট মেটেরিয়াল এবং ইনডিরেক্ট লেবারই থাকছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। কারণ ডিরেক্ট হলে তো তুমি ডিরেক্ট র মেটেরিয়ালই দেখাতে পারতে, তোমার ডিরেক্ট লেবার কন্ট্রিবিউশন হলে সেটা কিন্তু তুমি ডিরেক্ট লেবারেই দেখাতে পারতে। তার মানে এই ইনডিরেক্ট মেটেরিয়াল এবং ইনডিরেক্ট লেবার গুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে নিয়ে আসছি। তো স্পেসিফিক ভাবে অ্যাকচুয়ালি আমরা এটা মেটেরিয়াল এবং লেবারের মতন যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পারছি না, সেজন্য আমাদের একটা অ্যালোকেশন বেস দরকার। তো এই প্রি ডিটারমাইন্ড, নেক্সট স্লাইডটাতে দেখো বলা হচ্ছে যে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ফর্মুলা দরকার, সেটা হচ্ছে এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। খেয়াল করো, এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এটা দরকার, এই অ্যামাউন্টটুকু দরকার। আর এস্টিমেটেড টোটাল ইউনিটস, এখানে আসলে বেস তোমার ইউনিটসও হতে পারে, বা এখানে মেশিন আওয়ারও আমরা ইউজ করতে পারি, অথবা আমরা লেবার আওয়ারও ইউজ করতে পারি। এটা আসলে অর্গানাইজেশনের নিজস্ব পলিসি অনুযায়ী যে তারা আসলে ওভারহেড বেস হিসেবে কোনটাকে তারা সিলেক্ট করবে, বাট টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা তোমার দরকার। এই যে আমি যে কথাটা তখন বলেছিলাম যে অ্যাকচুয়াল ওভারহেড ফর দ্য পিরিয়ড ইজ নট নোন আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। অ্যাকচুয়ালি কি পরিমাণে ওভারহেড অ্যাকচুয়ালি হয়েছে সেটা পিরিয়ডটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো আমাদের প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা ইউজ করার পেছনে এটাও একটা রিজন আমরা বলতে পারি। এখন আমরা চলে যাই যে কিভাবে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেটটা ক্যালকুলেশন করতে পারি। দেখো তো এই স্লাইডে একটা ফর্মুলা আছে, আমি যেখানে কার্সরটা পয়েন্ট করেছি দেখো, y ইকুয়ালস টু a প্লাস bx। এই ফর্মুলাটা তোমরা কোথায় দেখেছো আমাকে বলো তো, খেয়াল আছে কিনা? লিনিয়ার কস্ট ইকুয়েশন পড়ার সময় ম্যাম। হ্যাঁ, ওখানে তোমরা দেখেছো। তাহলে তো তুমি এখানে কোন আইটেম দিয়ে আসলে আমরা কি ইন্ডিকেট করছি ওটাও মনে থাকার কথা। ওয়াই দিয়ে আমরা ইন্ডিকেট করছি আমাদের টোটাল কস্ট, এ দিয়ে ইন্ডিকেট করছে ফিক্স কস্ট, বি দিয়ে ইন্ডিকেট করছে ভেরিয়েবল কস্ট। আর এখানে তোমার এক্সটা হচ্ছে যে টোটাল ওই যে অ্যালোকেশন বেস আমরা যেটাকে বলছি, দ্যাট মিন্স এইটা তোমার ভ্যারি করবে, এটার উপর বেস করেই বা এটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের টোটাল কস্টটা পাবো। তার মানে এটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের একটা ফর্মুলা। খেয়াল করো একটু আগে কিন্তু আমরা বলেছি যে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা দরকার। তার মানে এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট। একটা পোর্শন আমাদের ফিক্স থাকবে, একটা পোর্শন আমাদের ভেরিয়েবল থাকবে। এরপরের স্লাইডে দেখো একটা এক্সাম্পল আছে, এখানে ডিটেলস বলে দিয়েছে যে এই পিয়ারকোর
estimates that it will require 160,000 direct labor hours to meet the coming period's estimated production level. তার মানে তারা ধরে নিয়েছে যে তাদের আপকামিং পিরিয়ডে তাদের ডিরেক্ট লেবার আওয়ার হচ্ছে 1,60,000. In addition, the company estimates total fixed manufacturing overhead হচ্ছে 2 lakhs. The variable manufacturing overhead cost হচ্ছে $2.75 per direct labor hour. তো এখন তাহলে তোমার এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশন করবার জন্য ডিটেইল ইনফরমেশন তোমার দেয়া আছে। তুমি এখান থেকে জাস্ট তোমার টোটাল কস্টটা তুমি ফাইন্ড আউট করবে। এই যে ফিক্স কস্ট হচ্ছে 2 লাখ, বির ভ্যালুটা তো দেওয়াই আছে $2.7, আর এখানে তোমার বেসটা হচ্ছে বা এক্স এর ভ্যালুটা হচ্ছে 1,60,000 ডিরেক্ট লেবার আওয়ার। তো সেই হিসেবে আমি আমার টোটাল কস্টটা ফাইন্ড আউট করলাম এবং এটাকে আমি আমার এস্টিমেটেড ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে ডিভাইড করার ফলে আমি আমার পার ইউনিট প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা বের করলাম, যে সেটা হচ্ছে $4। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু কোয়েশ্চেনে এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা বের করার জন্য টোটাল কস্টও যেমন দেওয়া থাকবে, তেমন কি বেইজের উপর তুমি আসলে টোটাল কস্টটা এস্টিমেট করবে সেটাও বলা থাকবে। তোমরা জাস্ট টোটাল কস্টটাকে লেবার আওয়ার হোক অথবা মেশিনার হোক ডিভাইড করে তোমরা ওই রেটটা ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এখানে যেমনটা দেওয়া আছে। সো আমি পার আওয়ারে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে প্রিডিটারমাইন্ড রেটটা আমি পেয়ে গেলাম। এখন আমি আমার টোটাল কস্টটা জাস্ট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা আমি ফাইন্ড আউট করব কিভাবে। আওয়ার্সে দেখো 8 আওয়ার্স আছে, আর তুমি তো তোমার রেটটা জানোই, পার আওয়ারে হচ্ছে $4 করে, তাহলে $32 হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন তুমি যদি কোয়েশ্চেন করো যে এই 8 আওয়ার্স এটা কোত্থেকে আসলো, এই আগের প্রবলেমে যেদিন আমি তোমাদেরকে লেবার ডিরেক্ট লেবারের যে শিটটা ছিল সেখানে বলা ছিল যে তাদের 8 আওয়ার্স হচ্ছে তাদের ওয়ার্কিং পিরিয়ড, তো সেখান থেকে 8 আওয়ার্সটা এসছে। তাহলে আমরা আমাদের কস্ট শিটের ডিরেক্ট মেটেরিয়াল পেলাম, ডিরেক্ট লেবার পেলাম, ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেলাম। তো এইভাবে এখন আমরা টোটাল কস্ট এটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো কয়েকটা স্লাইড আছে, এগুলো আর আমি ডিটেলস তোমরা বুঝতে পারবে। কিছু কুইক চেক প্রবলেম আছে, এগুলো তোমরা দেখে নিও। আমি ডিরেক্ট জার্নালে চলে যাচ্ছি। তোমাদের মেইন যে টপিক মানে কোয়েশ্চেনের ফরম্যাট বলি বা আলটিমেটলি এই ডিসকাশনের পর তোমাদেরকে যেটা সলভ করতে হবে। ঠিক আছে, এখন চলে আসো, এখানে কিছু কি ডেফিনেশনস আছে, এই ওয়ার্ড মানে টার্মস গুলোর সাথে তোমরা পরিচিত। র মেটেরিয়ালস কি, ওয়ার্ক ইন প্রসেস কি, ফিনিশ গুডস কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কি। বলো তো এই টার্মস গুলো কোথায় শুনেছো, কোথায় দেখেছো? চ্যাপ্টার 1-এ যখন কস্ট শিট প্রিপারেশন করেছো সেখানে ডিরেক্ট মেটেরিয়াল দেখেছো, লেবার দেখেছো, ওয়ার্ক ইন প্রসেস দেখেছো, ফিনিশ গুডস দেখেছো না? জি ম্যাম, দেখেছি। হ্যাঁ, তাহলে এই টার্মস এর সাথে তোমরা অলরেডি পরিচিত, ওইটাই একটু ডিফাইন করা হয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি দ্য ট্রানজাকশনস অর টি অ্যাকাউন্ট জার্নাল। আমরা জার্নাল দেখব, এটা একটু খেয়াল করবে, হ্যাঁ, কারণ স্লাইডটাতে একদম জিস্ট ইনফরমেশনটুকু তোমার বলা আছে, বাট ডিটেলস কিন্তু আমি এখন ডিসকাস করব। হ্যাঁ, কিভাবে কোনটা হলো আমি যেভাবে বলবো এত ডিটেলস কিন্তু তোমাদের স্লাইডে নাই। তারপরেও যদি কারো মনে হয় যে একটু আরো ডিটেলস দেখতে চাও, দেখবে এই যে লাস্টে স্লাইডের শেষে একটু ডিফাইন করা আছে। হুম, কিন্তু ওই যে জার্নাল এন্ট্রি কিভাবে দিবে এগুলো কিন্তু এখানে ওরকম ডিরেক্ট কিছু বলা নাই। ধরে নেওয়া হয়েছে যে তুমি ওই বেসিক ব্যাপারটা জানো। এখন একটু খেয়াল করো, এখানে 3টা টি অ্যাকাউন্ট আছে, খেয়াল করো 3টা টি অ্যাকাউন্ট। প্রথমটা কি র মেটেরিয়াল, তারপর আছে ওয়ার্ক ইন প্রসেস যেটাকে আমরা মেইন জব কস্ট শিট বলছি, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বুঝতে পেরেছো? এখন এই ইন্ডিভিজুয়াল 3টা যে টি অ্যাকাউন্ট আছে এটার মাঝখানে একটা দাগ দেওয়া আছে, কেন? কারণ এটা টি ফরম্যাটের অ্যাকাউন্ট, এবং তোমাকে ধরে নিতে হবে যে এটার লেফট সাইডে যে আইটেম গুলো আসবে সেটা দিয়ে আসলে ডেবিট বোঝাচ্ছে, আর রাইট সাইডে আমি যেগুলো শো করছি সেগুলো দিয়ে আসলে ক্রেডিট বোঝাচ্ছে। ঠিক সেম ভাবে ওয়ার্ক ইন প্রসেসরও সেম, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডেরও সেম। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের বেলায় একটা ব্যাপার একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা সবসময় ম্যানুফ্যাকচারিং ওভারহেডে গিয়ে আমরা অ্যাকচুয়ালটাকে ডেবিট করি আর অ্যাপ্লাইডটাকে ক্রেডিট করি। এজন্যই
অ্যাকচুয়ালটাকে আমরা লেফট সাইডে দেখিয়েছি, আর অ্যাপ্লাইডটাকে আমরা রাইট সাইডে বা ক্রেডিট পোর্শনে দেখিয়েছি। এগুলো বেসিক, এগুলো ধরে নেওয়া হয়েছে যে তুমি জানো বা তুমি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে একটু দেখো র মেটেরিয়ালসটাই আমি বলছি। র মেটেরিয়ালের ডেবিট দিকে একটা বুলেট দিয়ে বলা আছে ম্যাটেরিয়াল পারচেজ। এটার মানে কি জানো? র মেটেরিয়াল যখন পারচেজ করা হচ্ছে, র মেটেরিয়াল কেনা হয়েছে, তো র মেটেরিয়াল পারচেজ করা হলে সেটার জন্য জার্নাল এন্ট্রি হবে র মেটেরিয়াল ডেবিট বা ডিরেক্ট মেটেরিয়াল ডেবিট। আর আমি ধরে নিচ্ছি এটা ক্রেডিট বেসিসে পারচেজ হয়েছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে র মেটেরিয়ালের ডেবিট সাইডে মেটেরিয়াল পারচেজটা আমরা দেখাই। বুঝতে পেরেছো? এজন্য র মেটেরিয়াল পারচেজটাকে যে বা দিকে দেখানো হলো, টি অ্যাকাউন্টের লেফট সাইডে দেখানো হলো। এরপরে র মেটেরিয়ালটা পারচেজ করার পর ইস্যু করা হবে। ঠিক আছে? ইস্যু করা হবে মানে কি? একটা প্রোডাক্ট আসলে আমার মানে প্রডিউস করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য কতটুকু পরিমাণে র মেটেরিয়াল লাগবে এটা জানার পর স্টোর হাউস থেকে ওই পরিমাণে র মেটেরিয়াল আসলে ইস্যু করে ফেলতে হবে। ইস্যু করা মানে কিছু র মেটেরিয়াল আমার যতটুকু দরকার সেটা আমি ওয়ার্ক ইন প্রসেসে ট্রান্সফার করে দিব। এখন খেয়াল করে দেখো, ওয়ার্ক ইন প্রসেসের ডেবিট দিকে আমি ডিরেক্ট মেটেরিয়াল দিয়েছি। খেয়াল করো, তুমি যদি এটা জার্নাল এন্ট্রি দাও তাহলে এটা নর্মাল জার্নাল এন্ট্রি হবে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ডেবিট। কারণ আমি ওয়ার্ক ইন প্রসেসের আমার র মেটেরিয়ালটা ওয়ার্ক ইন প্রসেস মানে র মেটেরিয়ালটা আমার ওয়ার্ক ইন প্রসেসে আসছে। কোত্থেকে আসছে? আমার র মেটেরিয়াল প্রথম কেনার পর আমি যেটাকে ডেবিট করেছিলাম, এটা যখন ওয়ার্ক ইন প্রসেসে চলে যাবে তখন আসলে সেটা ক্রেডিট হবে। এখন তুমি খেয়াল করে দেখো, একটা রো দিয়ে রেড কালারের এই যে একটা রো সাইন ইউজ করা হয়েছে, এটা আমি ওয়ার্ক ইন প্রসেসে ডিরেক্ট মেটেরিয়াল দিয়েছি। ম্যানুফ্যাকচারিং ওভারহেডে এসে আমি ইনডিরেক্ট মেটেরিয়ালটাকে এই যে অ্যারো করে দেখিয়েছি। এটার মানে হচ্ছে, এটা তো জানো ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আসলে কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হচ্ছে আসলে কম্বিনেশন অফ বোথ ইনডিরেক্ট মেটেরিয়াল আর ইনডিরেক্ট লেবার। কারণ ডিরেক্ট হলে তো এটা তোমার মেটেরিয়াল এবং লেবারেই যেত, যদি ডিরেক্ট তুমি ট্রেস করতে পারতে। যেহেতু আমার ইনডিরেক্ট, সেটা আমি আর ওয়ার্ক ইন প্রসেসে ডিরেক্ট একবারে দেখাতে পারছি না, সেটার একটা পোর্শন বা ইনডিরেক্ট মেটেরিয়ালটা আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেখাচ্ছি। এখন একটা জার্নাল এন্ট্রি দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জার্নাল এন্ট্রিতে দেখো, এখানে বলা আছে অন October 1 স্মিথ কর্পোরেশন হ্যাড 5,000 ইন র মেটেরিয়ালস অন হ্যান্ড। এটার মানে হচ্ছে, একটু খেয়াল করবে এখানে জার্নাল এন্ট্রিটা, স্মিথ কর্পোরেশন কোনো একটা ইয়ারের অক্টোবরের 1 তারিখে $5,000 কিছু র মেটেরিয়াল তারা পারচেস করেছিল। হ্যাঁ, তো সরি, র মেটেরিয়াল তাদের এভেলেবল ব্যালেন্স আছে। হ্যাঁ, ব্যালেন্স আছে তার মানে এইটা কি বোঝাচ্ছে? ব্যালেন্স আছে বলতে বোঝাচ্ছে যে হয়তো এটা প্রিভিয়াস মান্থ থেকে এই পরিমাণে $5,000 র মেটেরিয়ালের ব্যালেন্স ট্রান্সফার হয়েছে। এই জন্য তোমাকে কোনো জার্নাল এন্ট্রি দিতে হবে না। ঠিক আছে? ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি পারচেজ $45,000 ইন র মেটেরিয়ালস। এই মান্থে এসে প্রতিষ্ঠান $45,000 র মেটেরিয়াল তারা পারচেস করেছে। তোমার কোথাও বলা আছে র মেটেরিয়ালটা কিভাবে পারচেস করা হয়েছে? বলা নাই। তার মানে ধরে নিতে হবে যে র মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি অন ক্রেডিটে বা বাকিতে পারচেস করা হয়েছে। এখন তুমি জার্নাল এন্ট্রি দাও, র মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 45,000। কেন অ্যাকাউন্টস পেয়েবলকে আমি ক্রেডিট করলাম? কারণ এটা আমি ধরে নিয়েছি যে এটা আমার ধারে পারচেস করা হয়েছে। কারণ ক্যাশে পারচেস করা হলে এটা আমার বলা থাকতো। তো আমি আমার র মেটেরিয়াল অ্যাকাউন্টটাকে ইনক্রিজ করে আমি আমার অ্যাকাউন্টস পেয়েবলটাকে আমি ডিক্রিজ করেছি। দ্যাট মিনস র মেটেরিয়াল পারচেস করার সময় আমার ওয়ান কাইন্ড অফ অ্যাসেট ইনক্রিজ করেছে, আর আমার লায়াবিলিটি অ্যাকাউন্টও ইনক্রিজ করেছে। র মেটেরিয়ালকে ডেবিট করেছি, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করেছি। এরপরে চলে আসো সেকেন্ড যেই ইস্যু অফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেটেরিয়াল। এর পরের ট্রানজাকশনটা খেয়াল করো। অন October 3 Smith Corporation had $43,000 in raw materials requisition from the storehouse for use in production. তার মানে কোনো একটা রিকুইজিশন পাবার পর স্টোর হাউস থেকে $43,000 র মেটেরিয়াল অ্যাকচুয়ালি তারা ইস্যু করে ফেলেছে স্টোর হাউস থেকে, টোটাল র মেটেরিয়াল। তো যখনই তোমার র মেটেরিয়াল ইস্যু করা হয়েছে, দ্যাট মিনস আমার স্টোর হাউস থেকে র মেটেরিয়াল ব্যালেন্সটা কমে গেল 43,000 এর। তো
তোমার কাজ হচ্ছে তুমি ক্রেডিট করো প্রথমে। কিভাবে? আমি র মেটেরিয়াল অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম 43,000 এর, আমার অ্যাসেট আমার স্টোর হাউস থেকে কমে গেল। দ্যাটস ওয়াই আমি পুরো অ্যামাউন্টটাকে ক্রেডিট করেছি $43,000 দিয়ে। এখন চলে আসো ডেবিট কি কি হবে। ডেবিট তো ডেফিনেটলি বুঝতেই পারছো ইকুয়াল অ্যামাউন্টেরই হবে 43,000। কিন্তু এরপরে তোমাকে আরেকটু ক্লিয়ার করে কিছু ব্যাপার বলা হয়েছে, যেমন দিস র মেটেরিয়ালস included 40,000 of direct and 3,000 of indirect materials। তার মানে এই যে 43,000 যে বলা হলো র মেটেরিয়াল ইস্যু করা হয়েছে, এটার মধ্যে আসলে 40,000 ছিল ডিরেক্ট মেটেরিয়াল আর 3,000 ছিল ইনডিরেক্ট মেটেরিয়াল। তাহলে আমরা তো জানি যে র মেটেরিয়ালের ডিরেক্ট পোর্শনটুকু ওয়ার্ক ইন প্রসেসে যায়। কোত্থেকে আমরা জানি? এই যে একটু আগেই আমি তোমাদের ওয়ার্ক ইন প্রসেসে বলে আসছিলাম, এই যে ডিরেক্ট মেটেরিয়ালটা ওয়ার্ক ইন প্রসেসে গেল। তার মানে ওয়ার্ক ইন প্রসেসে যেহেতু এটার এন্ট্রি হয়েছে বা ওয়ার্ক ইন প্রসেসের ব্যালেন্সটা বেড়ে গেল, তো ওয়ার্ক ইন প্রসেস ডেবিট। আর বাকি যে 3,000 আছে সেটাও আমার জন্য র মেটেরিয়ালই, বাট এটাকে কিন্তু আমি আর আমার ওয়ার্ক ইন প্রসেসে দেখাতে পারবো না। কেন পারবো না? কারণ আমি জানি যে ইনডিরেক্ট মেটেরিয়ালটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে চার্জ করি। তাহলে ওয়ার্ক ইন প্রসেস ডেবিট 40,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট 3,000, আর র মেটেরিয়াল যেটা আমি ইস্যু করেছিলাম পুরো যে অ্যামাউন্টটা 43,000 ক্রেডিট, বা আমার মেটেরিয়ালটা 43,000 এর কমে গেল, সেজন্য ক্রেডিট করলাম আমি 43,000 এর। আচ্ছা, এরপর আসো লেবার। খেয়াল করে দেখো যে আমি যখন তোমাদের ম্যাটেরিয়ালটা পড়িয়েছিলাম তখন র মেটেরিয়ালের ডেবিট দিকে ম্যাটেরিয়াল পারচেস ছিল, কিন্তু খেয়াল করে দেখো লেবারে কিছু নাই ডেবিট দিকে। মানে কি? কারণ ম্যাটেরিয়াল তো আসলে পারচেস করার একটা ব্যাপার থাকে, যে আমি প্রথম অ্যাকচুয়ালি র মেটেরিয়াল স্টক করব, তারপর আমি রিকুইজিশন অনুযায়ী আমার স্টোর হাউস থেকে র মেটেরিয়ালটা ইস্যু করব। তো লেবার তো আসলে আর পারচেস করার কিছু নাই। ডিরেক্ট অ্যাকচুয়ালি লেবার কস্ট আমার কতটুকু ডিরেক্ট কতটুকু ইনডিরেক্ট সেটাই আমার জানার ব্যাপার। এখানে তো পারচেজের কোনো ব্যাপার নেই, এই জন্য এখানে তোমার ডেবিট সাইডে কিছু নাই। ঠিক সেম ভাবে তুমি র মেটেরিয়ালটাকে যেভাবে পারচেজের পরে যেভাবে তুমি ওটাকে অ্যালোকেট করেছিলে, খেয়াল করে দেখো এখানে ঠিক সেম ভাবে করেছো। ডিরেক্ট লেবারটা আমি ওয়ার্ক ইন প্রসেসে আমি ট্রান্সফার করছি, আর ইনডিরেক্ট পোর্শনটুকু আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমি কনভার্ট করছি। এখন একটা জার্নাল এন্ট্রি একটু দেখি। লেবার কস্টে বলা আছে দেখো, ডিউরিং দ্য মান্থ দ্য এমপ্লয়ি টাইম টিকেটস ইনক্লুডেড 35,000 অফ ডিরেক্ট লেবার অ্যান্ড 12,000 ফর ইনডিরেক্ট লেবার। এখন বলা হচ্ছে যে লেবার কস্ট বাবদ এই অর্গানাইজেশনের আসলে কিছু মানে অ্যামাউন্ট আসলে একরু হয়েছে। একরু এই জন্য বলছি বকেয়া, কারণ কোথাও এই অ্যামাউন্টটা ক্যাশে পেমেন্ট করা হয়েছে এমন কিছু বলা নেই। খেয়াল করো, কিছুই বলা নাই যে পেইড ইন ক্যাশ। তো এই জন্য যেহেতু এটা আমার বকেয়া, আমি প্রথমেই, তুমি এখানে পেয়েবলে দিতে পারো, তুমি ওয়েজ পেয়েবলে দিতে পারো, তুমি স্যালারি বা ওয়েজ পেয়েবল যেটাই হোক, দ্যাট মিনস তোমার পেয়েবল ওয়ার্ডটা থাকতে হবে, সেটা তুমি স্যালারি দাও বা ওয়েজ দাও। তো এই জন্য স্যালারিজ অ্যান্ড ওয়েজ পেয়েবলে আমি $47,000 টোটাল দেখালাম। এখন চলে আসো আমার ডেবিট কি হবে। এখন ডেবিট তো আমি জানি যে আমার ডিরেক্ট লেবারের পোর্শনটুকু আমি ওয়ার্ক ইন প্রসেসে ডেবিট করব, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডে গিয়ে আমি ইনডিরেক্ট পোর্শনটুকু আমি ডেবিট করব। ঠিক যেই রুলস আমি মেটেরিয়ালে অ্যাপ্লাই করে আসছি, তা এখন ঠিক সেম ওইটাই করলাম। ওয়ার্ক ইন প্রসেস ডেবিট 35,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট 12,000, আর টোটাল এই অ্যামাউন্টটাই 47,000 স্যালারিজ অ্যান্ড ওয়েজ পেয়েবলে আমি দেখাবো। এরপরে চলে আসো, ডিরেক্ট মেটেরিয়াল দেখলাম, ডিরেক্ট লেবার দেখলাম, ইনডিরেক্ট মেটেরিয়াল নিয়েও কাজ করলাম, ইনডিরেক্ট লেবার নিয়েও কাজ করলাম। এরপরে বলো তো, যদি কস্ট শিটটা খেয়াল থাকে, এই ব্যাপারগুলো অ্যাডজাস্ট করবার পর কিন্তু চলে আসে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন পিওর ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখবো। এতক্ষণ তো দেখছিলাম ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট মানে মেটেরিয়াল দেখলাম, ইনডিরেক্ট লেবার দেখলাম। এখন দেখবো এই দুটো ছাড়া আদার যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো একটা অর্গানাইজেশনে হয়ে থাকে, বা আমরা যেটাকে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছি। তাহলে আমরা একটা জার্নাল এন্ট্রি দেখি কি কি এখানে বলা আছে। ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি ইনকার্ড দ্য ফলোইং অ্যাকচুয়াল ওভারহেড কস্ট। তার মানে এই মান্থে অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের ওভারহেড কস্ট গুলো ছিল কি কি।
ইউটিলিটিস ছিল, হিট, পাওয়ার, ওয়াটার, মানে এগুলো একদমই টোটাল তোমার ম্যানুফ্যাকচারিং সিস্টেমের সাথে রিলেটেড। সেই অ্যামাউন্টটা ছিল $1,700। তারপরে তোমার ডেপ্রিসিয়েশন ছিল ফ্যাক্টরি ইকুইপমেন্টের উপর $2,900, প্রপার্টি ট্যাক্স পেয়েবল অন ফ্যাক্টরি। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কিন্তু কোথাও ক্যাশে পেমেন্ট পেমেন্ট করা হয়েছে এই কথাগুলো কিন্তু বলা নাই। সেজন্য দেখো, আমি ইউটিলিটি পেয়েবল ক্রেডিট করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,900 ক্রেডিট করলাম, প্রপার্টি ট্যাক্স পেয়েবল করলাম ক্রেডিট করে, সব অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা দিয়ে আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে ডেবিট করলাম 5,000। কারণ এই প্রত্যেকটা কিন্তু আমার যেহেতু ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে রিলেটেড, অল আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এজন্য টোটাল অ্যামাউন্টটা দিয়ে আগে আমি ডেবিট করলাম 5,600। এরপরে দেখো, যেহেতু আমার বলা নাই যে এটা কি আসলে আমি ক্যাশ ক্রেডিট করব নাকি, ক্যাশ যেহেতু বলা নাই, সো আমি প্রত্যেকটা পেয়েবলকে ক্রেডিট দেখিয়েছি। ইউটিলিটি পেয়েবল, এখানে তো আর পেয়েবল হতো না, সেটা তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়, জানোই। এটা তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ তোমাদের ডেপ্রিসিয়েশনের জার্নাল অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখিয়েছিলাম। ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে সেজন্য ক্রেডিট করা হয়েছে। আর প্রপার্টি ট্যাক্স পেয়েবল যেটা 1,000, ইন্ডিভিজুয়াল এই তিনটাকে দেখানোর পর টোটাল 5,600 ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আমাদের ডেবিট করা হলো। আচ্ছা, এরপরে চলে আসো অ্যাপ্লাইড। এতক্ষণ তো আমরা অ্যাকচুয়ালটা নিয়ে কাজ করলাম, হ্যাঁ, এখন অ্যাপ্লাইড। তো অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা সবসময় আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্রেডিট সাইডে নিয়ে আসি। এখন খেয়াল করো, এই ধরনের কোনো জার্নাল এন্ট্রি হলে এই ওয়ার্ক ইন প্রসেসের ডেবিট, আমরা ওয়ার্ক ইন প্রসেসটাকে ডেবিট করব আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে ক্রেডিট করব ফর অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম অ্যাকচুয়ালটা, এখন দেখবো অ্যাপ্লাইডটা। অ্যাপ্লাইডটা কিভাবে আমরা দেখতে পারি দেখো, স্মিথ কর্পোরেশন ইউজেস এ প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট ফর $3.50 পার মেশিন আওয়ার। তার মানে এই যে নিশ্চয়ই এখানে আমরা একটা অ্যালোকেশন বেস ধরে এটা আসলে ক্যালকুলেশন আমরা করে নিয়েছি আগে। তো তারা আগেই এটা দেখিয়ে নিয়েছে কোনোভাবে যে তাদের অ্যালোকেশন রেট বা বেসটা ধরে যে 3.50 পার মেশিন আওয়ারে, মানে $3.50। ডিউরিং দ্য মান্থ 5,000 মেশিন আওয়ার্স ওয়ার ওয়ার্কড অন জব। তার মানে এখন তো তুমি জানো তোমার পার মেশিন আওয়ারের রেটটা কত, এবং তোমার অ্যাকচুয়ালি কত পরিমাণে মেশিন আওয়ার ওই সময় ইউজ হয়েছিল ওই টাইমের মধ্যে। তো তাহলে আমরা ওয়ার্ক ইন প্রসেসটাকে ডেবিট করলাম, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে ক্রেডিট করলাম। কেন করলাম খেয়াল করো, এই যে ওয়ার্ক ইন প্রসেসের লেফট সাইডটা হচ্ছে ডেবিট, রাইট সাইডটা ক্রেডিট। তার মানে ওভারহেড অ্যাপ্লাইড অ্যামাউন্টটাকে সব সময় আমরা ওয়ার্ক ইন প্রসেসে ট্রান্সফার করি। তো ওয়ার্ক ইন প্রসেসটা হয়ে যাবে ডেবিট, আর যেহেতু এটা আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে যাচ্ছে বা অ্যাপ্লাইডটাকে আমরা সবসময় ক্রেডিট সাইডে দেখাই, তো ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে আমি করব ক্রেডিট। ঠিক সেম এই জার্নাল এন্ট্রিটাই দিয়েছি। এরপরে চলে আসো নন ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যাকাউন্টিং ফর নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমাকে বলো নন ম্যানুফ্যাকচারিং কস্ট কোনগুলো?